প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য নিয়ে, যে দেশ এবং দেশের বাইরে যে তুলকালাম চলছে সেটা নিয়ে। নাইম ভাই, একটু আপনার কাছে যে আমি একটু মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি যদি, যে লতিফ সিদ্দিকী উনি যথেষ্ট বয়স্ক সিনিয়র মিনিস্টার, এবং লাস্ট মনে আছে আমার যে উনি সংসদে বলেছিলেন যে উনি আর নির্বাচনী রাজনীতি করবেন না, উনি নিজে মেন্টালি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। তাও হয়তো এবার যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীবিহীন নির্বাচন সুযোগ পেয়ে গেছেন, হয়ে গেছেন, কিন্তু উনি সংসদে ঘোষণা দিয়েছিলেন যে আমি আর নির্বাচন করব না। তো সেই লোক আবার নির্বাচন করলো এবং আরেক দফা মন্ত্রী হলেন। কিন্তু এরকম একটি বয়স্ক লোক হঠাৎ করে এরকম অসংলগ্ন কথা বলার পেছনে এটা কি একটা বয়সজনিত অসংলগ্নতা, নাকি খুব ভেবেচিন্তে? একটা জিনিস ইয়ে হয়ে যায়, যেমন আজকে যদি আমি প্রথম আলো পত্রিকার লিড নিউজটির কথা বলি, সেই নিউজটিতে আছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর আগের বার উনি যখন পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তখন ওনার কিছু অনিয়মের অভিযোগ তদন্ত করা হয়েছে, এবং তাতে অন্তত 46টি অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। সেগুলো এমন ছিল যে পাট মন্ত্রণালয়ের অনেক প্রতিষ্ঠান বা জমি উনি হয় খুবই নামমাত্র মূল্যে অথবা বিনা টেন্ডারে ওনার আত্মীয় স্বজনের মধ্যে বিলি করেছেন, এরকম অভিযোগ, এবং যেটা সেই রিপোর্টে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। উনি কি কোনো ইঙ্গিত পেয়েছিলেন, বা এটা কি কোনো কারণ হতে পারে কিনা? প্রথম কথা হচ্ছে, তো আমরা তো তার মনোবিশ্লেষণ করতে পারবো না। আমরা সাংবাদিকরা যেটা করি, আশেপাশের ঘটনাগুলির সাথে দুয়ে সম্পর্কগুলি দেখানোর চেষ্টা করতে পারি। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার লাইকলিহুড থাকে অনেক সময়। একটা জিনিস দেখেন, উনি যখন সংসদে এটা বলেছিলেন, এটা পত্রিকায়ও এসেছিল, তার এখন ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যতগুলি অভিযোগ, তার অভিযোগ যেহেতু আছে, তো উনি তো এই ন্যায় অন্যায়গুলি করেছিলেন, উনি সেটা জানেন। আমার মনে হয় ওনার রিটায়ারমেন্ট প্ল্যান নিয়েছিল এই জন্যই যে উনি এনাফ করে ফেলেছেন, আর ওনার আর দরকার নাই, এর বেশি করতে গেলে অনেক বেশি ঝুঁকি হবে, এই জন্য হয়তো রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু 5 জানুয়ারির নির্বাচনটা একটু অন্য রকমের নির্বাচন হয়ে যাওয়াতে উনি এই নির্বাচনের ঘটনা প্রবাহের ভিতরে ছিলেন। এমনও হতে পারে উনি যে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, উনিও হয়তো মনে মনে বিশ্বাস করতেন শেষ পর্যন্ত হবে না নির্বাচন। তো নির্বাচনটা করেছেন। নির্বাচনের পরে সরকারে আসার সত্ত্বেও প্রথম আলোর রিপোর্টে আমরা যেটুকু জানতে পেরেছি, বা অন্যান্য 2-1টি পত্রিকা তো একটু হালকা আছে, যে তার বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে কাজ চলছিল এবং 2-1টা ম্যাচিউরড হয়েছে, 2-1টার ব্যাপারে সরকার সুপারিশও করেছে, অ্যাক্টও করেছে। তো এইটার জন্য উনি যদি মনে করে থাকেন তার রিটায়ারমেন্ট প্ল্যানটাই বরং বেটার, এবং এই রিটায়ারমেন্ট প্ল্যানে যদি আমেরিকায় গিয়ে উনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানে আমেরিকায় চাইলেই তো আমেরিকান গভর্নমেন্ট তাকে আদর করে রাখবে না, তো এটা যদি একটা ভায়াবল স্টে আমেরিকায় করতে হয়, আমার মাথায় আসে যে উনি একটা পলিটিক্যাল অ্যাজাইলামের কেস বানাতে চেষ্টা করছেন। এটা অত্যন্ত নিম্নমানের, সহজ হলো ধর্ম এবং ইত্যাদি নিয়ে কথা বলা। উনি এমন ভাবে মিশিয়েছেন যাতে এটা নিয়ে প্রতিক্রিয়াটা খুব তীব্র হয়, এমন এটার গ্র্যাভিটিটা এত বেশি, আক্রমণাত্মক এতটা করেছেন। তাহলে কি হলো, এখন যেটা ঘটনা ঘটলো তাতে ইট ইজ এ ভেরি পটেনশিয়াল কেস ফর পলিটিক্যাল অ্যাজাইলাম। যেমন আরেকটা কথা, কেউ কেউ বলছেন যে উনি ধর্মটা যদি বাদ দেয়, তাহলে যে উনি একজন মন্ত্রী, উনি জয়ের ব্যাপারে এরকম মুখের উপর কথা বলছেন, ওনার তো গার্ডস আছে, এরকমও যুক্তি কেউ দিচ্ছেন। এইগুলিকে গার্ডস বলে না, এগুলিকে অকৃতজ্ঞতা বলে, এগুলিকে গার্ডস বলে না। গার্ডস হয়তো, আমি অনেস্টলি বলছি, আমি তাকে হয়তো অভিনন্দন জানাতাম উনি যদি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে দুটো কথা বলতেন, ওনার জানা থাকার কথা সরকারের দুর্নীতি। উনি যদি বলতেন যে আমি 5 জানুয়ারি নির্বাচনটা মেনে নিতে পারি নাই, উনি যদি বলতেন এই যে শেখ হাসিনার পুত্র রাজনীতিতে আসে, উনি অন্য কিছু না, যে আমার পছন্দ না যে উত্তরাধিকারের এই রাজনীতি, অথবা বলতেন যে জয় রাজনৈতিক পার্সোনালিটি না, কিন্তু এই বিষয়ে এটা করে সেটা করে, আমি যদি সুনির্দিষ্ট কিছু দেখতাম। হ্যাঁ, কিন্তু ওনার ধরনটাই হচ্ছে তাচ্ছিল্যের, এটা তার স্বভাবজাত, এবং এটা করার যে এখতিয়ার বা যোগ্যতা তার নাই। উনি এমন কোন পলিটিক্যাল পার্সোনালিটি না যেটা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় সদস্য হয়ে উনি প্রধানমন্ত্রী পরিবারের এবং অফিসিয়ালি যিনি প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তার সম্পর্কে এটা বলার, আমি বলবো যে এটা কোনো ডেকোরামে কোনোভাবেই হি ইজ নট অথরাইজড, হি ইজ নট অ্যালাউড, হি ক্যান নট ডু দিস। উনি পদত্যাগ করে তারপরে বলতে হতো যদি উনি কিছু বলেন না, কিন্তু সেরকম তো কিছু না। আপনি দেখেন পুরো বক্তব্যটার মধ্যে একটা রাজনৈতিক পজিশন নেওয়ার কিছু নাই, এটা পুরোটাই হচ্ছে একটা নিম্নমানের, অত্যন্ত কুরুচিপূর্ণ, অভদ্রতাপূর্ণ, একটা অত্যন্ত বেপরোয়া
কমেন্ট, এই বেপরোয়া কমেন্টের আপাতত আর কোনো কারণ দেখছি না। আমার কাছে মনে হচ্ছে হি ইজ ট্রাইং টু মেক, আদারওয়াইজ আমেরিকায় থাকবেন কি ছুতায়, উনি হি ইজ নট এ সিটিজেন অফ দি আমেরিকা। এখন শুধু উনি ওখানে গ্রিন কার্ড ধারীও না। এখন এটা দিয়ে হি ইজ ট্রাইং টু মেক এ গুড কেস ফর পলিটিক্যাল অ্যাজাইলাম। এটা আমার মনে হচ্ছে, এটা বাকিটা সময়ই বলবে আসলে অন্য কোনো কারণ ছিল কিনা, কি আছে কিনা। জি, জনাব হুমায়ুন ভাই, আমরা অনেক কথা শুনলাম, যেমন শফিউল আলম ভূঁইয়া বিরতির আগে যখন উনি বলছিলেন যে এই মন্ত্রী শুধু লতিফ সিদ্দিকী না, আরো কোনো মন্ত্রীর লাগামহীন বক্তব্য নিয়েও নানা সময় আমরা দেখি যে আপনার দলের যে সরকার ক্ষমতায় আছে বা মহাজোটের সরকার, তারা নানা রকম বিব্রতকর অবস্থায় পড়ে। যেমন আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম বলেছেন যে শুধু লতিফ সিদ্দিকী না, এরকম বিতর্কিত অন্য মন্ত্রীদেরও বাদ দিয়ে সরকারকে একটি পরিচ্ছন্ন মানে ক্লিন ইমেজের একটি সরকার গড়ে তোলার একটি আহ্বান, সেই ব্যাপারে একটু আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। দেখুন নাইম সাহেব যে কথা, ওইটা সূত্র ধরে বলে একটু, তারপরে আমি ওইটা চলে আসছি আপনার প্রশ্ন উত্তরে। সেটা হচ্ছে যে নাইম সাহেব যেটা বলেছেন যে ইট কুড বি অ্যান অ্যাটেম্পট টু স্টে দেয়ার ইন দি ডিসগাইজ অফ, এই যে বলার দিয়ে একটা ক্ষেত্র সৃষ্টি করা একটা রাজনৈতিক আশ্রয়ের জন্য, এইগুলি স্পেকুলেটিভ। এটা আমিও স্পেকুলেটিভ বলছি বেসড অন ইন্ডিকেশন। আরেকটা জিনিস আছে, সেটা আমি সাইকোলজিক্যাল। সেটা হচ্ছে যে দেখুন, আমি কিন্তু মানে গুণগত আমার অভ্যাস নাই, আমি যেটা ফিল করি সেটা বলি আর কি। রাজীব জয়, সচিবাদিত রয়, সে তথ্য উপদেষ্টা ছাড়াও বলছি আমি কি, সেটা হলো যে যদি তার ক্যারিয়ার, যদি যেটা নাইম শেখ থেকে বলছেন ক্যারিয়ার হিসাবে, অ্যাজ এ ক্যারিয়ার যদি দেখেন, হার্ভার্ড থেকে সে পাস করে এসেছে এবং এক অ্যাওয়ার্ডও পেয়েছে, একটা একাডেমিক অ্যাওয়ার্ড ফ্রম ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট। তো এই ক্যারিয়ারটা আছে এবং তারপরে হয়েছে তথ্য উপদেষ্টা, এবং তার একটা ইম্পর্টেন্স আছে ইন দ্যাট মিনিস্ট্রি। হয়তো মানসিকভাবে ফিল করছে যে আমি এক্লিপসড হয়ে গেলাম, অর্থাৎ আমি বোধহয় মানে চন্দ্রগ্রহণের মতো বোধহয় হয়ে গেলাম, তার পার্সোনাল রেখেছে। সে তথ্য প্রযুক্তি সম্বন্ধে যা জানে জয় রাজহাজ, সেটা কিন্তু উনি জানার কথা না, জানিও না, আমিও জানি না, বাট আই এম নট সাপোজড টু নো। এটাও একটা সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে, এই জেলাসি বলবো না, আমি বলবো যে একটা ইনফিনিটি কমপ্লেক্স, হীনমন্যতায় ভোগার ব্যাপারটা থাকে, এটাও একটা হতে পারে। অনেক পসিবিলিটিস আর অল দেয়ার। তবে একটা জিনিস আমার বলতে হবে যে আপনি যে কথাটা বলছেন এখন সেটাই আসি। আপনি সত্যিই বলেছেন, কিছু কিছু মন্ত্রী মহোদয় মাঝে মাঝে অশালীন কিছু বক্তব্য রাখেন, যেটা পত্রপত্রিকায় মুখরোচক হিসাবে আলোচিত হয়। এই ব্যাপারে আমার মনে হয় যে এই ব্যাপারে আমি যতটুকু জানি, এই ব্যাপারে আবুল হোসেন সাহেবের কথা বলেন, সৈয়দ মোহাম্মদ হোসেনের কথা বলেন, আরো দু একজন যারা বলেন, হ্যাঁ, তবে আবুল হোসেনের কেসটা কিন্তু এটা না যে তার খারাপ কথার জন্য, ওটা একদম স্পেসিফিক একটা দুর্নীতির অভিযোগ, এটার রাইট অর রং আলাদা বিষয়। কিন্তু এরা কিন্তু দুর্নীতি না, তারা হয়তো অ্যাপারেন্টলি কোনো দুর্নীতি হয়তো করছেন না, কিন্তু কথা বলে যে ক্ষতিগুলি করছেন এগুলি দুর্নীতির চাইতেও বেশি বিপজ্জনক। যেগুলি বলছেন এই অশালীন বক্তব্য, আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী অত সহনশীল অ্যাজ এ পার্সন, ব্যক্তিগত হিসেবে সহনশীল, এবং তাদেরকে কশনারি সিগন্যালও দিয়েছে যে বি ল্যাঙ্গুয়েজ দরকার, প্রেস মিট করে দরকার না, যদি কথাই না বলতে পারো, বি গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলে, সে তারপরেও বেভাসে, এরপরেও দুইজনে বলে। কিন্তু আমার মনে হয় যে এই যে আজকের যে ঘটনাটা লতিফ সিদ্দিকী সাহেবের ব্যাপারে হলো, তারপর ইট ইজ অ্যানাদার রেড সিগন্যাল ফর অল অফ দেম। এবং আমি মনে করি যে আগামীতে এ ধরনের কোনো অশালীন বা ইরেলিভেন্ট বক্তব্য কোনো মন্ত্রীর থেকে আসবে না। আর এটি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, যে আরেকটি জিনিস যেটা হয়েছে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি করার জন্য প্রজ্ঞার কথা বলছি, এটা নাইম সাহেব ভাইও বলেছেন, অধ্যাপক সাহেব, সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েট ইম্পেন্ডিং ডেঞ্জার হতে পারত, স্পার অফ দি মোমেন্ট, যে আমাদের কিন্তু মানুষ গরিব হোক আর বড় হোক, রিলিজিয়নের হাত দিলে কেউ সহ্য করবে নোবডি। বিশেষ করে যে কোনো সমাজের কথা বলি, আমি নিজে শুদ্ধ লেখাপড়া করছি, তারপরেও নাইম সাহেব উনি যেটা আছেন, সেইটাকে যে ইমিডিয়েটলি যে একটা আপনার থমকে দেওয়া হয়েছে, ইটস এ ডেভেলপমেন্ট স্টেপ দিয়ে করেছেন, অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে, যে একটা স্টেপ নিয়েছে তো রিমুভ হিম টু দ্য মিনিস্ট্রি অ্যান্ড আদার, এটাতে কিন্তু আর প্লাস আদার মেজার্স যেটা হয়েছে তার দ্বারা কিন্তু প্রশমিত আপাতত হয়েছে। এবং সুতরাং আমি মনে করি উনি ফিরে আসলে পরে এমন সব পদক্ষেপ নেবেন যার দ্বারা
এখানে আপনি যে প্রশ্নটি করেছেন যে অন্যান্য মন্ত্রী এবং যিনি যে কাজটি করেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তার ব্যাপারে এমন সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেবেন। সেটা আরেকটা জিনিস যেটা বলছেন মামলা, আমিও দেখছি মামলা হয়েছে, মামলা আরও হয়তো হবে, সে মামলা ফেস করে আপনি যেভাবে 7 বছর সাজা যদি প্রমাণ হয় তো প্রমাণ তো ডকুমেন্টারি, এই তো আপনার দিয়েছে ডকুমেন্ট। ফারুক রশিদ ওপর বিবিসি লন্ডনে বসে প্রেস কনফারেন্স করে বলেছে যে জিয়াউর রহমান বলেছে দেখা করতে পারে, গো অ্যান্ড ডু ইট। প্রমাণের দরকার নাই তো, উনি তো নিজেই বলে দিয়েছেন হি ওনস, মানে নো রিগ্রেট, আমি এটা বলেছি। সুতরাং আমার মনে হয় যে যে মানে আমি কি দিস ফার নো ফার্দার, আর জন্য এই ধরনের কোনো ঘটনা এদেশে না ঘটে। আমি একটু আপনার কাছে যাওয়ার আগে আমরা এই কালকে এই বিষয়ে 3 জন ইসলামিক চিন্তাবিদের কথা শুনেছিলাম। আমরা তো এমনিতে সাধারণভাবে বলি, মানে ওই দৃষ্টিতে বিষয়টা কি একটু শুনি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরব। এমন একটি ইবাদত যে ইবাদতটি হচ্ছে মানুষের ইমানি জীবনের পূর্ণতা আনে। কারণ ইমান হচ্ছে সার্বক্ষণিক। নামাজ দৈনিক 5 বার, রোজা মাসে 1টি মাস, বছরে 1 মাস মাত্র, যাকাত বছরে 1 বার দিতে হয়, আর হজ হলো জীবনে 1 বার সামর্থ্যবানদের উপর ফরজ। তার মানে হজ জীবনের একটি ইবাদত। অতএব এটি একই সাথে শারীরিক, একই সাথে আর্থিক, একই সাথে মানসিক। আর এতে পৃথিবীব্যাপী যত মুসলমান আছে সবার মধ্যে এক ভ্রাতৃত্বের যে একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে। এর মধ্যে প্রত্যেক পরতে পরতে শিক্ষা। সেজন্য হজ এমন একটি ইবাদত, সেই ইবাদত সম্পর্কে এমন কোনো মন্তব্য আমি বলবো কোনো অমুসলিমও করার সুযোগ নেই। আমরা এই মুমিন মুসলমান যে কষ্ট পেয়েছি মনের মধ্যে, তার এই মন্তব্যের দরুন সেটি যেন ওনারই দায়িত্ব যে উনি পরিষ্কার করে দেবেন। শুধু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেননি, সারা পৃথিবীর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে উনি আঘাত দিয়েছেন। এর অর্থ হইল উনি সন্ত্রাসীদেরকে, কট্টরবাদীদেরকে, জঙ্গিবাদীদেরকে আরও উস্কায়ে দিলেন এবং দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার দায়িত্ব উনারই বহন করতে হবে। কারণ একজন মুসলমান কখনো এই বিষয়টা সহ্য করতে পারবে না। আমার তো মনে হয় কোনো কারণে কি উনি বর্তমান সরকারের প্রতি ক্ষুব্ধ আছেন কিনা, যে এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাচ্ছেন, বর্তমান সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চাচ্ছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আইনের আওতায় এনে অবিলম্বে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু ইসলাম নিয়ে নয়, ইসলামের সাথে সাথে হজের সাথে তাবলিগ জামাত, যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামকে ভালোবাসেন। এবং উনি বলেছেন যে হজ করতে যারা যায়, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিভাবে কটাক্ষ করেছেন, যেটা যারা বিধর্মী আছেন তারাও এই ধরনের এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কথা বলেন না। এই ধরনের ভ্রান্ত কথাবার্তা এটা কশিন কালেও কেউ সহ্য করতে পারে না। এই জন্য তার কঠোর শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। মানে আমরা শুনলাম মানে ইসলামিক ব্যাখ্যাটা, তার মধ্যে একজন হুজুর ফরিদউদ্দিন মাসুদ, শোলাকিয়া যে দেশের বৃহত্তম ঈদের জামাত যেখানে হয় সেই ঈদগার ইমাম, উনি বলেন যে সম্ভবত উনি সরকারের বিরুদ্ধে কোনো ব্যাপারে ক্ষুব্ধ ছিলেন, সেই কারণে শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য হয়তো এটা বলে থাকতে পারেন। মানে নাইম ভাই আগে একটু বলেছেন, আমি হুজুরের সূত্র ধরে আবার একটু আপনার কাছে জানতে চাই। যেমন এই বিষয়টাতে যাওয়ার আগে আমি আরেকটু বিষয়ে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে যখন আমি লতিফ সিদ্দিকী সাহেবকে ডাক ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়ে দেখেছি, তখন কিন্তু আমার একটু অবাক লেগেছে। কারণ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে টেকনিক্যাল মিনিস্ট্রিগুলোর অন্যতম, এবং সেখানে আজকে এই সরকারের সবচেয়ে সাকসেসফুল প্রোগ্রাম হচ্ছে টপ প্রায়োরিটি ডিজিটাল বাংলাদেশ, এবং সেই ডিজিটাল বাংলাদেশটা সজীব ওয়াজের জয়ের ব্রেন চাইল্ড হিসেবে আমরা সবাই জানি। তো সেখানে উনি সজীব ওয়াজের জয়কে চ্যালেঞ্জ করছেন প্রকারান্তরে, কিন্তু সরকারের অগ্রগতিটাকেই চ্যালেঞ্জ করছেন। এখন শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসুদ সাহেবও ওই দিকে ইঙ্গিত করলেন। এখন এটাকেও কিন্তু আমরা স্পেকুলেটিভই বলতে পারি, নাইম ভাইয়ের ভাষায় বলতে পারি যে তথ্য নির্ভর স্পেকুলেশন, যে সরকারকে বিব্রত করার জন্য বলেছেন কিনা। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়,
ফরিদউদ্দিন মাসুদ সাহেব কিন্তু বলেছেন, সেটি হলো জঙ্গিবাদীদেরকে উস্কে দিতে চাচ্ছেন কিনা। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু সর্বদাই জঙ্গিবাদের উস্কানির জন্য যে ক্ষেত্র প্রস্তুত করার যে চেষ্টা চলে, সেটারই একটা মুখ্য এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে অনেক জঙ্গি ধরা পড়েছে, সুযোগ পাবে। কারণ আমরা সব বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আমরা কিন্তু ধর্ম উন্মাদ নই। তো এখন একটি সরকারের মন্ত্রী যখন এভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেন, সেইটার সুযোগে কিন্তু জঙ্গিবাদীরা মাঠ দখল করে নিতে পারে। আজকে যদি পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখেন, হেফাজতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন যে ইসলামিক গ্রুপগুলো আছে, তারাও কিন্তু মাঠ দখলের একটা চেষ্টা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে আরো, আমি মনে করি আরো বেশি ভয়ঙ্কর। সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উনি যদি এটা করে থাকেন, এটা ইসলামের জন্য একটা সর্বনাশ উনি ডেকে আনছেন জঙ্গিবাদীদেরকে উস্কে দিয়ে। তা আমার মনে হয় যে আমাদের এখান থেকে যে বার্তাটা আমাদের দেয়া উচিত, আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে, যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, উনি দেশে ফেরার পরে আরো ব্যবস্থা নেবেন, কিন্তু এটাকে কেন্দ্র করে দেশে যেন আইন শৃঙ্খলা বিনষ্ট করার মতো পরিবেশ না হয়। বিশেষ করে যখন আমরা আমাদের কোরবানির ঈদ সেলিব্রেট করতে যাচ্ছি, এই সময় আমরা কোনো ধরনের হানাহানি দাঙ্গা, যখন এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা শারদীয় দুর্গাপূজা উৎসবে ব্যস্ত, তো সেই বিষয়টা খেয়াল রাখাটা হচ্ছে অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে যে বিতর্ক চলছে সারা দেশে, দেশের বাইরে, সেটা নিয়ে আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।